কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নীলচক্রর গল্পটা তোমার একদমই বাংলাদেশে, আমাদের বাংলাদেশের চারপাশে যেটা হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে। আর নীলচক্র সিনেমা যখন পরিবার নিয়ে বা তুমি গিয়ে যখন দেখবে কানেক্ট করতে পারবে, আর তোমার এটা কখনোই ফিল হবে না যে এই সিনটা, এই গানটা বা এই মোমেন্টটা অন্য কোনো সিনেমাতে দেখেছি বা কপি করে নেওয়া হয়েছে। আমার এতটা বছর ধরে আমার কাছে মনে হয়েছে আমি প্রিপেয়ার্ড না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমি মনে করি সিনেমা করলে অনেক আগে, সে 2014-15-তে করতে পারতাম, এত ভালো ভালো অফার পেয়েছিলাম। তাহলে দেরি করে কেন করে? আমার অ্যাক্টিং দেখে আমি তো নিচে দেখতেই পারি না। কেন দেখতে পারি না? আমি যখন হলে যাই, আমি যাও না, আমার এত পরিমাণে নার্ভাস এবং এত পরিমাণে লজ্জা লাগে যে আমার কাছে শুধু আমি আমার নিজের ভুলটাই দেখতে পাই। মন্দিরা গোপনে প্রেম করছে, ট্রু ফলস সব। ওভাবে অনুকরণ বা অনুসরণ করি না, আমি আমার নিজের সত্তাকেই খুব ভালোবাসি। কিন্তু তুমি যদি বলো কাকে খুব পছন্দ করো, আমি জয়া হাসানকে অনেক পছন্দ করি। ত্যাগ এবং উৎসর্গের মহিমায় আবারও ঈদ হাজির হয়েছে। ঈদে কিন্তু আমরা একটুখানি অবসর পাই এবং সেই অবসর সময়টাতে পছন্দের মানুষ, পছন্দের সেলিব্রিটি যারা আছেন তাদের সাথে যদি আমরা খানিকটা সময় ভাগাভাগি করে না নিই, সেক্ষেত্রে যেন ঈদের মজাটাই অপরিপূর্ণ থেকে যায়। ভিউয়ার্স, আমি আরশিয়া, সবাইকে ওয়েলকাম করছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদে। তারার ঈদে আজকে আমাদের সাথে এমন একজন তারা রয়েছেন, সে কিন্তু খুব জলজলে করে চলছে এই মুহূর্তে, কারণ এই ঈদে কিন্তু তার ভীষণ চমৎকার একটা সিনেমা মুক্তি পেয়েছে এবং সেই সিনেমার নাম হচ্ছে নীলচক্র। বুঝতেই পারছেন নীলচক্র যেহেতু বলছি কে আছেন আমাদের সাথে, ভীষণ গর্জিয়াস, বিউটিফুল এবং শি ইজ ওয়ান্ডারফুল ডান্সার, খুব সুন্দরও নাচ করে। সে আর কেউ নয়, আমাদের সবার পছন্দের মন্দিরা চক্রবর্তী, মাই ফেভারিট মন্দিরা চক্রবর্তী। কেমন আছো? ঈদ মোবারক। আমি ভালো আছি, ঈদ মোবারক। তুমি এত সুন্দর করে বলো, এজন্য আমি তাকিয়ে থাকি। না, আমি বলি মন্দিরা যখন আমার শোতে থাকে তখন আলটিমেটলি আমার মুখ দিয়ে কথা বেরোতেই থাকে, বিকজ অফ ইউ ডিজার্ভ দিস। ঈদ কেমন যাচ্ছে বলো? খুবই ভালো, খুবই ভালো যাচ্ছে। এইটা তো ডাবল ধামাকা, বিকজ অফ নীলচক্র মুক্তি পেয়েছে, ঈদ সেলিব্রেশন, দুটো একসাথে চলছে। যদি বলি একটুখানি কি অন্যরকম ফিলিংস হচ্ছে কিনা ঈদে? তা তো হচ্ছে, আগের বছর যেটা হয়েছিল এখনো সেটা হচ্ছে। ঈদ মানেই তো আনন্দ, উৎসব, ঘুরবো ফিরবো, নতুন জামা পরবো, কিন্তু ওটা আর এখন হচ্ছে না। এই ঈদে হয়নি। বেসিক্যালি প্রচুর ব্যস্ততা, সিনেমার প্রমোশনের পিছনে সময় দিতে হয়েছে, এখন হল ভিজিট করতে হচ্ছে, তো সবকিছু মিলিয়ে সিনেমাময় ঈদ হচ্ছে আমার। ঈদ হয়। আচ্ছা, এক্স্যাক্টলি। মন্দিরা খানিকটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে উৎসবময় একটা মন্দিরা। গত ঈদেও আমরা মানে পেয়েছি, এই ঈদেও পেয়েছি, এবং এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তোমার একটার পর একটা, এবং সিনেমাগুলো কিন্তু বেশ সাড়া পড়ছে চারপাশে এবং সবাই ভীষণভাবে সেটা পছন্দ করছে। বিষয়টা কিভাবে নিচ্ছো? আমার তো ভীষণ ভালো লাগছে। মনে করো যতটুকু এক্সপেকটেশন আমার প্রতিবার থাকে তার থেকেও ভালো কিছু হয়। সো আমি দর্শকের কাছে আমার মানে দর্শকের উপর আমার আস্থা আছে, মানে তারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, স্টিল সাপোর্ট করছে আমার কাজকে নিয়ে, প্রচুর পরিমাণে তারা এক্সাইটেড কখন কি করছি, কেমন হয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় নীলচক্র তারা খুবই পছন্দ করবে। সো রিলিজ তো হয়ে গিয়েছে, এখন দেখা যাক কতটা ভালোবাসা দেয়। ভালোবাসা ভালো গিয়েছো দেখতে নিজের সিনেমা? হ্যাঁ, গিয়েছি তো। ওকে। আর এবারে ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলো কি দেখার ইচ্ছা আছে? আমি না আসলে সবার কাজ দেখতে চাই, কারণ আমাদের আসলে দেখা উচিত, কারণ সবাই কষ্ট করে কাজ করে, প্রত্যেকটা মানুষ নানান টাইপের অভিনয় করছে, তো সেখান থেকে আমরা কিছু শিখতে পারি। আমি তো চাই দেখতে, তাণ্ডবটা সবার আগে দেখতে চাই। তাণ্ডবটা সবার আগে? আচ্ছা, তো এত সিনেমার ভিড়ে আসলে নীলচক্র সিনেমাটা কি বাড়তি কোনো মাত্রা যুক্ত করতে পারবে কিনা? আসলে দর্শক কেন দেখবে সিনেমাটা, কি মনে হয়? আমি আসলে খুবই আশাবাদী, কারণ শুভ ভাইয়ের অনেকদিন পর একটা কামব্যাক হচ্ছে, খুবই ভালো একটা কাজ দিয়ে। তার তো ফ্যান বেজ প্রচুর, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, এই একটা প্লাস পয়েন্ট তো আছে। আর নীলচক্রর গল্পটা তোমার একদমই বাংলাদেশে, আমাদের বাংলাদেশের চারপাশে যেটা হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে। আর নীলচক্র সিনেমা যখন পরিবার নিয়ে বা তুমি গিয়ে যখন দেখবে কানেক্ট করতে পারবে, আর তোমার এটা কখনোই ফিল হবে না যে এই সিনটা, এই গানটা বা এই মোমেন্টটা অন্য কোনো সিনেমাতে দেখেছি বা কপি করে নেওয়া হয়েছে। আই থিঙ্ক এরকম কোনো ফিল তুমি পাবে না, যা দেখবে নতুনই দেখবে। আর আমাদের গল্পটা হচ্ছে এই জেনারেশনের গল্প, যাদের লাইফে সাইবার বুলিংয়ের মাধ্যমে কোনো প্রবলেম হয়, বা যারা ভাইরালের নেশায় আক্রান্ত থাকে, মানে সেলিব্রিটি হতে হবে যে কোনো ওয়েতে, তো তাদের লাইফটা কতটা কেমন কি হতে পারে, তাদের একটা পিছনের অন্ধকার যে একটা গল্প থাকে, সেটা আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে। এবং একটা যদি বলি মিডল ক্লাস একটা মেয়ে,
কাজ করে সংসার চালাচ্ছে, সংসার চালানো Me. স্ট্রাগলিং রাইমা, Exactly. রাইট? ওকে। তো যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে, এবার একটু ঈদে আসে, কাজে আবার পরে যাচ্ছি। তো আমাদের ঈদে কিন্তু ট্র্যাডিশনই হচ্ছে সালামি দেওয়ার একটা বিষয় থাকে। মন্দিরে কি সালামি পায় না দেয় এখন এই মুহূর্তে এসে? আগে দুটোই হতো, হ্যাঁ। আগে পেতাম এবং দিতামও, হুম। কিন্তু এখন সেটা হয় না। দিতে সালাম হয়? করাও হয় না আর সালামি দেওয়াও হয় না সামহাও। দেওয়া হয় না, করাও হয় না। না। আচ্ছা। তো ছোট সময় ঈদকে মিস করা হয়, এই যে এই সময়টাতে এসে যে আসলে ছোট সময় ঈদটা অনেক মজার ছিল, এই বিষয়গুলো আমি মিস করি এখন। মজার তো তোমার বরাবরই ছিল। হুম। প্রত্যেকটা ঈদই আমার যত বছর ধরে গিয়েছে সবকটা ঈদই ফেস্টিভ্যাল খুবই মজা করি আমি, সুন্দর করে কাটে। কিন্তু আগের বছর এই বছর যেহেতু ঈদের দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে 2 বছর, তো এটা হয় কি, এটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম এক্সাইটমেন্ট। হ্যাঁ, কিন্তু ঈদের মজাটা একটু কম পাই। আবার আমি যে আনন্দটা পাই, যে দর্শকের সাথে যে কানেকশন, হলে গেলে তাদের যে চোখে মুখে যে ভালোবাসাটা দেখে আমি, তারা এসে আমাকে জড়িয়ে ধরে, হাত টেনে ধরে রাখে, তো এই ব্যাপারটা আমি খুব এনজয় করি, যে এত মানুষ আমাকে মানে চেনে না যায় না, জাস্ট হলে আমাকে দেখেছে তাই এত ভালোবাসা দিচ্ছে। একদম। তো এটা আমার কাছে অন্যরকম। আর মনে হয় এরকম ঈদ আমার সারা বছর থাকুক। যাক। হ্যাঁ। আচ্ছা, তুমি তো সবসময় অভিনয়ের জন্য কিংবা প্রমোশনের জন্য কিংবা যে কোনো অনুষ্ঠানে সবসময় সাজগোজের মধ্যে থাকতে হয়, নতুন নতুন আউটফিট পরতে হয়, সেটা আমরা জানি। ঈদ উপলক্ষে কি বাড়তি কোনো প্রস্তুতি থাকে, বাড়তি কোনো আউটফিট কিংবা বাড়তি কোনো সাজসজ্জা, যে অ্যাকচুয়ালি আমি নিজেকে এভাবে সাজাতে চাই? আমার আসলে হয়েছে কি, তোমার এই 2 বছর বাদে যতগুলো ঈদ গিয়েছে, আমি সব সময় ঈদের ফার্স্ট ডেতে এটা পরবো, সেকেন্ড ডেতে এটা পরবো, থার্ড ডেতে এটা পরবো, এরকম করে পুরো প্ল্যানিং থাকতো এবং আগে থেকে আমি শপিং করে রাখতাম ঈদে। তো 2 বছর এই হলো আমার ঈদে কোনো শপিং নায়িকা হওয়ার পরে হয়নি, চেঞ্জ হয়ে গেছে একদম সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। মানে প্রমোশনে কি পরবো, ইন্টারভিউতে কি পরবো, হল ভিজিটে কি পরবো, এটা করতে করতে দিন চলে যায় আমার। আহা, ওকে, মানে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। ঈদ মানেই কিন্তু গিফট পাওয়ার কিংবা দেবার একটা বিষয় থাকে। এরকম কোনো মেমোরি আছে যে তোমার লাইফে সবচেয়ে বেস্ট গিফট পেয়েছো কারোর কাছে ঈদ উপলক্ষে? হ্যাঁ, এরকম তো হয়েছেই। সেই গিফটটা কি ছিল? শাড়ি ছিল। শাড়ি ছিল, ওয়াও, দারুণ। ওকে, আমরা তো জেনেছি আসলে কোন সিনেমাটা তুমি প্রথম দেখছো। তো আসলে নীলচক্র সিনেমায় তুমি মনে হয় একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছো। আমরা যতটুকু জানি তুমি আগের থেকেই কিন্তু নাচের সাথে সম্পৃক্ত, সেরা নাচিয়ে তুমি ছিলে। তো এই সিনেমায় কাজ করতে যেয়ে কি তুমি অ্যাজ এ নৃত্যশিল্পী হিসেবে বাড়তি কোনো সুযোগ পেয়েছো, যে মানে সুযোগ একটা অ্যাড করা, যে আমি আগে থেকে নাচ পারি, আমার জন্য বাড়তি একটা সুবিধা হয়েছে, এটা কি মনে হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমি যে নাচের মেয়ে না হতাম, একটু কষ্ট তো, একটু না, অনেকটা বেশি। অনেকটা কষ্ট তো। নাচের মেয়ে না হলে আমাকে নিতেও না, কাস্ট করতো না, কারণ ওদের ডিমান্ড ছিল ফার্স্টে। কারণ আমি বলছিলাম আমাকে কেন, কারণ সব নায়িকা তো নাচ পারে। তখন বললো সব নায়িকা নাচ পারে, দ্যাটস ফাইন, বাট আমরা বেসিক যারা জানে, যে শিক্ষিকা যাদের বলতে পারবো যে পুরাটা এইটা সম্পর্কে তার আইডিয়া আছে, আমরা এরকম একটা মেয়ে চাই। তো সেটা আপনি, আমি লাইক ওকে। ওয়াও। আচ্ছা, তো এই রাইমার চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক কিংবা মানসিকভাবে কি বাড়তি কোনো প্রস্তুতির দরকার ছিল নাকি? না, প্রস্তুতি তো অবশ্যই দরকার হয় প্রত্যেকটা ক্যারেক্টার নিজের মধ্যে আনার জন্য, কিন্তু আমার অতটা কষ্ট হয়নি, কারণ এইদিকে নৃত্যশিল্পী আমার সাথে ম্যাচ করে যায়, এদিকে এই জেনারেশনের একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, সেটাও আমার রপ্ত করতে বেশি একটা সময় লাগেনি। তো আমার কাছে একটু ইজি লেগেছে, যেহেতু এই জেনারেশনের, সেটা তোমার সাথে অ্যাডজাস্ট করতে জিনিসটা সুবিধা হয়েছে। এবং আমরা সবাই জানি, এবং আরিফিন শুভ ক্রাশ তোমার, এটা আমরা সবাই জানি, এবং তার সাথে তুমি অভিনয় করেছো। যদি বলে অ্যাজ এ কো আর্টিস্ট কতখানি সে হেল্পফুল ছিল, কিংবা কাজ করতে যে কেমন লেগেছে, অভিজ্ঞতা কেমন ছিল? আমার কাছে খুব ভালো লেগেছে। মানে সে খুব পোলাইট একটা পার্সন, যখন কাজের মাঝে থাকে খুব সিরিয়াস থাকে, বকাঝকাও করে প্রচুর পরিমাণে, আমাকে না, অন্যদের, এটা কিভাবে হলো, এটা কেন হচ্ছে না, এটা আরো ভালো করে করতে হবে, মানে একটু রুডলি। তখন আবার একটু মনে করি যে এরকমই নাকি, হ্যাঁ এরকম লাগে, কিন্তু না, হি ইজ আ ভেরি নাইস পারসন। আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে সে, আর দুষ্টু আছে ভীষণ, সেট মাথায় রাখে, সবার পিছে লাগে, তো সবকিছু মিলিয়ে খুবই ভালো একজন মানুষ। আচ্ছা, সিনেমার পরিচালক হচ্ছে মিঠু খান, তরুণ একজন নির্মাতা, তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? মিঠু ভাই খুবই ভালো একজন মানুষ, আর ডিরেক্টর হিসেবেও ভালো, ভালো গল্প সুন্দর করে গুছিয়েছে সে। আমি নীলচক্র সিনেমাটা তো দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় সামনে তার আরো সিনেমা করা উচিত, যেহেতু সে নীলচক্র তার দ্বিতীয় ফিল্ম। আর সবকিছু মিলে ঠিকঠাক, আমাকে কোনো রকম অসুবিধা হচ্ছে এরকম কখনো আমার অনুভূতি হয়নি। মনে হচ্ছিল আমি আমার ফ্যামিলির মধ্যেই আছি, কাজ করছি, যখন যেটা চাচ্ছি সেটা পাচ্ছি, চাওয়ার আগে পাচ্ছি, তো ব্যাপারটা এরকম হয়েছে। আচ্ছা, নীলচক্র সিনেমাতে কাজ করতে যে
বিশেষ কোনো মুহূর্ত কিংবা মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা অ্যাকচুয়ালি আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো? মজার অভিজ্ঞতা এরকম তো অনেক আছে। মানে আমরা যখন শুটিং করতাম, আমি বললাম না একটু আগে যে ফ্যামিলির মতো লাগতো, সারাক্ষণ মনে হতো একটা পিকনিকের মধ্যে দিয়ে আছে, আর মাঝে মধ্যে একটু কাজ করে আসছি এরকম ফিল হতো। আচ্ছা, তো একজন অভিনেত্রী হিসেবে নীলচক্র সিনেমায় কাজ করে তুমি কি শিখেছো? শেখার তো জীবনে শেষ নেই। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজেই নতুন করে শিখি, যেহেতু নতুন করে এক একটা ক্যারেক্টার পাই আমরা, তো ওটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আর তারপর হচ্ছে কো অ্যাক্টর কিভাবে পারফর্ম করছে, সে কিভাবে চাচ্ছে। তো আমার যতবার আমি কাজ করেছি, আমি যখন একটা নাটকে কাজ করেছিলাম নিশো ভাইয়ের সাথে, তখন দেখেছিলাম যে তার সবকিছু মানে প্রত্যেকটা জিনিস দেখে, ক্যামেরা দেখে, লাইট দেখে, তার কোথায় কোন দিকে দাঁড়ালে তার ফেসে লাইটটা কম আসবে, তো সেটা পুরাটা বুঝে সে সবকিছু করছে। শুধু এটা না যে সে শুধু অভিনয় করছে আর ডানে বামে কিছু দেখছে না। তো প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি একটু একটু করে শিখেছি। তো আসলে নীলচক্র সিনেমাটি দর্শক যারা দেখছে কিংবা দেখবে সামনে, তাদের কাছে কি স্পেশাল কোনো বার্তা পৌঁছাবে? কি বার্তা থাকছে তাদের জন্য? না, অবশ্যই বার্তা আছে, কারণ আমাদের স্টোরিটা পুরো একটা সত্য ঘটনা অবলম্বনে, এটা বলবো না, কিন্তু যারা দেখবে তারা খুবই ইজিলি রিলেট করতে পারবে যে আমরা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে ফেসবুকের মাধ্যমে যেটা দেখছি যে অনেকে ট্রল হচ্ছে, অনেকে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, এবং যারা টিকটকের মাধ্যমে বা যে কোনো ওয়েতেই যারা হচ্ছে তোমার ভাইরালের নেশায় অনেক উল্টাপাল্টা নেগেটিভ ওয়েতে অনেক কিছু করছে, তো তাদের জীবনটা এক্স্যাক্টলি কি হতে পারে এবং এটার পজিটিভ সাইড কি, এটা নেগেটিভ সাইড কি, প্রত্যেকটা জিনিসই আমাদের সুন্দর করে আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় এটা একটা শিক্ষামূলক হতে পারে, মানে যারা এখন এই একটা নিচ্ছে তারা যদি আমাদের সিনেমাটা দেখে তখন তারও একটা শিক্ষা হবে যে না, ব্যাপারটা এভাবে না, এভাবেও হতে পারে। অবভিয়াসলি আমি দেখবো, দেখিনি এখন, আমার ইচ্ছা আছে। আমি নীলচক্র সিনেমাটা অবশ্যই দেখতে চাই। ধরো নীলচক্র সিনেমায় তোমাকে একটা সুযোগ দেওয়া হলো যে যে কোনো একটা সিন তুমি আবার পুনরায় করতে পারবে, হ্যাঁ, তুমি স্যাটিসফাইড না বাট তুমি পুনরায় করতে পারবে, কোন সিনটা তুমি করতে চাও? আমার গানের সিনটা, আমার হচ্ছে শুভ ভাইয়ের সাথে যেটা হচ্ছে এই যে যেতে যেতে মাসার যে গানটা আমরা করেছি, তো ওখানে আমি মিঠু ভাইকে বলেছিলাম যে মিঠু ভাই বলে কি আমসি যে এই সিনটা যে রেখেছেন আপনি আর একটু রোম্যান্স দিতে পারতেন না, মানে হালকা কিছু একটা হাত ধরেছি বা বলে কি না, ব্যাপারটা তো এরকম না, তুমি প্রেমে পড়েছো, সে তো এখনো প্রেমে পড়েনি, সে কিভাবে তোমার হাত ধরবে, ওয়ান সাইডেড লাভ। ওকে, আচ্ছা। তো সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছো, করছো, এবং তোমার পরপর দুটো সিনেমায় কিন্তু মাশাআল্লাহ ব্লকবাস্টার আমি বলছি আমার কাছে। তোমার কাজল রেখা যে সিনেমাটা ছিল ওটা নিয়েও আমি কাজ করেছি এর আগে, এবং এখন নীলচক্র, সো আশা করছি এটাও কাজল রেখার মতো সবার কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠবে আস্তে আস্তে। অবশ্যই। তো আসলে সিনেমা জগতে আসার জন্য, কাজ করার ক্ষেত্রে লাইফে কি কোনো ধরনের স্যাক্রিফাইস করতে হয়েছে তোমাকে? একদমই না আসলে, মানে আমি তো মিডিয়াতে কাজ করছি অনেক বছর ধরে, সেই 2012 থেকে। সো আমার এতটা বছর ধরে আমার কাছে মনে হয়েছে আমি প্রিপেয়ার্ড না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমি মনে করি সিনেমা করলে অনেক আগে, সে 2014-15 করতে পারতাম, এত ভালো ভালো অফার পেয়েছিলাম। তাহলে দেরি করে কেন করেছো? কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি রেডি না, আমি হচ্ছে অভিনয়ের জন্য রেডি নই, বা চারপাশের সব মানুষ যে ভালো সেটাও তো না, আমি অনেক রকমের প্রস্তাব অনেকে পায়, ভালো মন্দ মিলিয়েই মানুষ আছে। তো তখন আমি বেশ ছোটও ছিলাম, তো তোমার একটা বয়স এসে তো তুমি বুঝবে যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে কোনটা করতে হবে, বলতে হবে। তো তখন আমার মনে হয়েছে যে না, রাইট নাও এটা আমার জন্য নয়, কিন্তু যখন আমার মনে হচ্ছে যে না, এখন আই এম ওকে উইথ দ্যাট, সো আই এম হিয়ার। ওকে, যখন তোমার মনে হয়েছে যে না সবকিছু ওকে, তখন তুমি সিনেমার জন্য রাজি হয়েছো। এনিওয়েজ, অনেক কিছু জানলাম, আমাদের সময় হয়েছে একটা ব্রেকে যাবার, ব্রেক থেকে ঘুরে আসি একটু। ভিউয়ার্স, আপনারা দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদ, সাথে রয়েছে মন্দিরা, তার সাথে আরো অনেক আড্ডা হবে, গল্প হবে। সময় হয়েছে ব্রেকে যাওয়ার, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি, ধন্যবাদ সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদ। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই জানেন আমাদের সাথে আজকে এই ঈদ সেলিব্রেশনে রয়েছেন আমাদের সবার পছন্দের অভিনেত্রী মন্দিরা। আচ্ছা মন্দিরা, এমন কখনো হয়েছে যে তোমার সিনেমা একদম সুপার ডুপার হিট, হাউসফুল, কিন্তু তুমি সিনেমা হলে গিয়েছো,
তোমাকে কেউ চিনছে না, এটাই মন্দিরা, এটাই নাকি, কিন্তু তোমাকে পেছনে সবাই খুব হাততালি দিচ্ছে, হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো এটা খুব সেটা, কিন্তু তুমি সামনেই দাঁড়িয়ে আছো কিন্তু তোমাকে চিনছে না, এরকম হয়েছে কখনো? না, এরকম তো হয়নি। ওকে, কখনো হয়নি। না। আচ্ছা, তুমি তো কখনো আমাকে সেদিন মানে বলছিলা যে বুরখা পরে কখনো অ্যাকচুয়ালি যাওয়া হয় না সিনেমা হলে। আমার সাথে এটা হয়েছে হ্যাঁ, যে আমি নীলচক্র তো মাত্র রিলিজ হলো, তো এটা নিয়ে আমি আবার তোমাকে পরে বলবো। কাজল রেখার একটা বলতে পারি যে ঈদের সেকেন্ড ডেতে আমি আর রাজ হচ্ছে যাচ্ছিলাম তোমার ধানমন্ডির সীমান্ত স্কয়ার সামথিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমার অনেক লেট হয়ে গেছিল। সেলিম ম্যাম বারবার ফোন দিচ্ছে, মন্দির আসছো না কেন, মানে সবাই হলে দেখে সিনেমা শেষ করে সবাই চলে যাচ্ছে। ওকে, তো আমরা যে লিফটে উঠবো, জাস্ট লিফটটা খুললো, সবাই বের হচ্ছে, ওটা তো শপিং মল প্লাস হচ্ছে সিনেপ্লেক্স, তো সবাই যে বের হয়েছে আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা যে উপরে যাব, তো ওখান থেকে যে যে ভদ্র মহিলারা বেরিয়েছেন আর সবাই এই যে আমার হাতটা ধরেছে আর আমাকে ছাড়বে না, মানে আমার সাথে ছবি তুলবে, কথা বলবে, কিন্তু তখন মানে রাজ কোন রকম আমাকে ওদের কাছ থেকে সরিয়ে যে প্লিজ প্লিজ আমাদের অলরেডি আই এম লেট, তো আমাদেরকে একটু ছাড়েন। ওকে, যে ব্যাপারটা আমার সাথে এরকম হয়েছে যে উপর অবধিও যায়নি, নিচ থেকে আমাকে ধরে বেঁধে রেখেছে, যেতে দেবে না। ও ওয়াও, আচ্ছা। নিজের অভিনীত এমন কোনো দৃশ্য, যখন মানে তুমি যেসব সিনেমায় কাজ করেছো, এমন কোনো দৃশ্য দেখে কখনো মানে হাসি পেয়েছে, যে হাসি আটকে রাখতে পারছো না, যে খুব হাসি পাচ্ছে, যে ঠিক আছে মানে নিজে মানে অ্যাক্টিং দেখে নিজে খুব হাসছো, এরকম হয়েছে কখনো? আমার অ্যাক্টিং দেখে আমি তো নিচে দেখতেই পারি না। কেন দেখতে আমি পারো যখন না? হলে যাই, আমি যাও না, আমার এত পরিমাণে নার্ভাস এবং এত পরিমাণে লজ্জা লাগে যে আমার কাছে শুধু আমি আমার নিজের ভুলটাই দেখতে পাই, কোনো কিছু ঠিক আমি দেখতে পাই না। আমার কাছে মনে হয় যে এটা আরো ভালো করতে পারতাম, এখানে আরো সুন্দর এক্সপ্রেশন দিতে পারতাম, এই ডায়লগটা আরো ভালো বলতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেভাবে দেখছি সবাই সেভাবে দেখছে, সবাই মনে হয় আমাকে জাজ করছে। আমার কাছে সারাক্ষণ এরকম মাথায় ঘুরতে থাকে। মানে নিজেকে নিজের কাছে 10-এ কত নাম্বার দেবে মন্দিরা? 0। 0? তুমি সবসময় এখানে ওকে 0 কেন 0? তুমি অভিনয় করছো, অভিনেত্রী দেখেই কিন্তু সিনেমার প্রপোজ পাচ্ছ একটার পর একটা, ভালো ভালো কাজ I know, করছো। I know, Right. এই ডিরেক্টররা অনেক ভালো, দর্শকরা অনেক ভালো, সবাই ভালো, যে সবাই আমাকে পছন্দ করছে। আচ্ছা, তাহলে কিন্তু কবে আমরা দেখবো মন্দিরা 10-এ অ্যাকচুয়ালি 8 দিয়েছে কিংবা 7 দিয়েছে কিংবা 9 দিয়েছে? নিজের প্রশংসা এভাবে আসলে করা যায় না, এক্স্যাক্টলি। আচ্ছা, এরকম যদি হয় যে তুমি কারো বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়েছো, কার বায়োপিক করার ইচ্ছা আছে? বাংলাদেশে হতে পারে, বাংলাদেশের বাইরে হতে পারে। জয়াপার বায়োপিকে অভিনয় করার ইচ্ছা আছে। আচ্ছা, তোমার প্রথম সিনেমা হচ্ছে কাজল রেখা, এই সিনেমা দিয়ে তোমার আসলে বড় পর্দায় অভিষেক আমরা জানি। এরকম একটা সিনেমায় যে খুবই ঐতিহ্যবাহী যদি আমরা বলি, এবং সেটা তোমার কস্টিউম থেকে শুরু করে গেট আপ, মেকআপ সবকিছু কিন্তু অনেক টাফ ছিল। একটু জানতে চাই আমরা সেই অভিজ্ঞতাটা। ইভেন কাজল রেখা দিয়েই তুমি আজকে আমাদের মন্দিরা, রাইট? কাজল রেখা এই ওয়ার্ডটা আসলে কিন্তু মন্দিরের একটা ফেস ভেসে আসে, যে না মন্দিরে কাজল রেখায় এই যে গেট আপ, ড্রেস আপের যে বিষয়গুলো ছিল, এই যে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় ছিল। তো তুমি যেমন বলছিলে একটু আগে যে তুমি এতদিন সিনেমা করোনি বিকজ অফ তুমি প্রিপেয়ার ছিল না, তো কাজল রেখা দেখে আসলে কি এমন ছিল যেটা দেখে আসলে রাজি হয়ে গিয়েছো তুমি গিয়াসউদ্দিন সেলিমের? ফার্স্ট অফ অল ডিরেক্টর, তার নাম শুনলেই তো যে তার কাজ করব, কারণ মনপুরা দেখার পর থেকে ছোটবেলা থেকেই তো একটা ইচ্ছা ছিল যে এরকম কোন সিনেমা হলে আমি কাজ করতে পারি। তো সেই ডিরেক্টরেরই কাজ। তারপরে হচ্ছে নাম ভূমিকায়, মানে সিনেমার নামেই যেই নাম, সেখানেই আমার নামেই সিনেমা। তো এটা আসলে নিজেকে আমি ভীষণভাবে লাকি মনে করি যে প্রথম সিনেমা এরকম একজন ডিরেক্টর প্লাস নাম ভূমিকায় কাজ করেছি, এবং যারা আমার কো অ্যাক্টর যত আর্টিস্ট ছিলেন সবাই সিনিয়র, আমি একমাত্র নতুন ছিলাম। তো কাজটা ঠিকমতো হয়েছে, আমি খুবই চেষ্টা করেছি আসলে। আমি পুরাটা আমি জানি আমি 100% করতে পারিনি, কিন্তু আমি আসলে আমার খুব আক্ষেপ লাগছিল যে আর একটু ভালোই, তোমাকে একটু আগে যেটা বললাম যে আর একটু ভালো করতে পারতাম, কিন্তু দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার এখন আক্ষেপটা আর হয় না, ভুলে গিয়েছি। একদম। আর করতে আসলে ভীষণ কষ্ট হয়েছে, যেরকম না রাইমার ক্যারেক্টারটাতে আমি অনেক সহজে অ্যাডজাস্ট করতে পেরেছি, ওটাতে আমার একটু টাফ লেগেছে, কারণ ওটার ভাষাটা অন্যরকম ছিল, পুরা পরিস্থিতি অন্যরকম ছিল, সারাক্ষণই তার লাইফে স্যাড 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 একটা মোমেন্ট কাট। সেই ছোটবেলা থেকে শাড়ির প্যাটার্ন অন্যরকম ছিল, সারাক্ষণ সেই ভোরবেলা 6টা থেকে আমার শাড়ি পরে থাকতে হতো। আর আমার কাজল রেখার চুল অনেক বড় ছিল, লাইক কোমর নিচ অব্দি, সো আমাকে অনেক এক্সটেনশন লাগতো, টোটাল 5টা এক্সটেনশন লাগানো হতো আমার চুলে। মেকআপের সময় কত সময় লাগতো এক্সটেনশন? তো আমার কল টাইম থাকতো তোমার 5:30টার পর ভোর, কারণ আমার ওই যে চুলটা করতেই মানে সব এক্সটেনশন লাগিয়ে পুরো কার্ল করতে হতো ভাঙা ভাঙা।
তো ওটা করতে পুরো টানা 1.5 ঘন্টা লাগতো। তো সবাই ঘুমাতো, আমি একা গাড়ি করে সেটে যেতাম, গিয়ে পুরাটা আমি রেডি হতাম। রেডি হওয়ার পর দেখি সবাই তখন ব্রেকফাস্টের টাইমে আসে, খুব এসে ব্রেকফাস্ট খায়, আর খুব রাগ উঠতো সবাইকে দেখে যে আমাকে আসলে এত কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ। অনেক ডেডিকেশন ছিল আসলে এই কাজটাতে তোমার, কাজল রেখাতে অনেক আর ডেডিকেশন ছিল দেখি কিন্তু কাজল রেখা আজকে এই মুহূর্তে এইখানটাতে আছে আমাদের মধ্যে। তো একটু জানতে চাই, এই যে সিনেমা করছো, সিনেমা নিয়ে আসলে কি তোমার কোনো প্ল্যান আছে সামনে, আসলে কতদূর যেতে চাও, কিংবা সিনেমায় কি রেগুলার হওয়ার ইচ্ছা আছে নাকি সামনে কাজের সাথে? আমি আসলে সিনেমা নিয়েই থাকতে চাই, টু বি অনেস্ট। অনেকে বলে যে ছোট পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা বা ওটিটিতে। আমার এই মুহূর্তে আসলে ইচ্ছা নেই। আর ওটিটিতে আমার যদি এরকম মনে হয় যে এই ক্যারেক্টারটা আমার একটা ড্রিম ক্যারেক্টার, বা এই ক্যারেক্টারটা আমি এত বছর ধরে চাইছিলাম, বা এরকম কিছু আমি অনেক ভালো করতে পারবো, এরকম যদি কোনো অফার বা ভালো ডিরেক্টর অফার আসে, আমি অবশ্যই কাজ করতে ইচ্ছুক। কিন্তু এই মুহূর্তে আমি টানা পুরো সিনেমা নিয়েই থাকতে চাই। আমাকে সবাই বড় পর্দাতেই দেখুক টানা কয়েকটা বছর, তারপর চিন্তা ভাবনা করে দেখব। চিন্তা ভাবনা করা যাবে। সামনে আসলে কি কি কাজের সাথে যুক্ত হচ্ছ, তোমার দর্শক কি কি কাজ পাচ্ছে তোমার থেকে সামনে? কাজ সামনে যে কাজগুলো আসছে সবই সিনেমা, এবং অনেক সারপ্রাইজ আছে, ধামাকা আছে। সারপ্রাইজ আছে, ওকে। এখন যেগুলো না বলি তাহলে নষ্ট হয়ে যাবে। সারপ্রাইজ তো বলা যায় না, সারপ্রাইজ তো আসলে বললে সারপ্রাইজ থাকবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। মন্দিরকে আমরা বেশ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতেই যে দেশের বাইরে কি সুন্দর সুন্দর ছবিগুলো পোস্ট করা, স্পেশালি নিউ ইয়র্কে, ইউএসএ বিভিন্ন স্টেটে। নিউ ইয়র্কে কি আসলে মানে আমেরিকাতে কখনো সেটেল হওয়ার ইচ্ছা আছে নাকি শুধু ঘুরতে যাও ওখানে? শুধু ঘুরতে যাওয়ার ইচ্ছা। সেটেল হওয়ার মনে করো এটা একটা সিম্পল লজিক, যদি আমি সেটেল হওয়ার ইচ্ছাই হতো, তো এটা আমি এখনই সিনেমা স্টার্ট করেছি, মিডিয়াতে একদম টানা কাজ করছি, তাহলে তো আমি এটা করতাম না, আমি ওখানে সেটেল হয়ে যেতাম। তো এদিকে সবাই বলছে ওদিকে সেটেল, আবার এদিকে কাজ করে, কোনটার সাথে কোনটা মেলে না, তাই না? তো ওখানে আমি ঘুরতেই যাই। আর ঘুরতে থেকে বড় কথা হচ্ছে আমি ওখানে এই ইন্টেনশন নিয়ে কখনো যাইনি যে আমি ঘুরতে যাচ্ছি। আমার প্রতিবার আমার কাজ, আমার প্রোগ্রাম পড়েছে, আমার ওখানে গিয়ে পারফর্ম করতে হয়েছে, আমার অ্যাওয়ার্ড পেয়েছি কাজল লেখার জন্য প্রচুর। তো বারবারই যেতে হচ্ছে, তার দূরপানে এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে, আমি প্রোগ্রামও করেছি প্রচুর, আবার এদিকে প্রচুর পরিমাণে ঘুরেছি আমি। আরেকটা সিক্রেট দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে মন্দিরাকে অনেকে ঐশ্বরিয়ার সাথে কম্পেয়ার করে, দিয়া মির্জার সাথে কম্পেয়ার করে, আরেকটা নায়িকা যেন কেউ রাশ্মিকা মান্দানা, রাইট? তিনটা নায়িকার কিছু কিছু অংশ দিয়ে কি মন্দিরা চক্রবর্তী? একদমই না, আমার কিন্তু তাই লাগে। আমি তো পুরো আমার মতো। এখন আমি জানি না আসলে আমার হয়েছে কি, কেউ যদি একটা নায়িকাকে নিয়ে সবসময় বলতো তাহলে আমি বিশ্বাস করতাম যে না ওকে ফাইন, এটা একজনের নামে সবাই বলছে, তার মানে কিছু না কিছু আছে। কিন্তু আমি কনফিউজড হয়ে যাই যখন এই তিনটা ব্যক্তিকে নিয়ে বলে, কারণ তিনটা ব্যক্তি তিন রকমের দেখতে অসম্ভব সুন্দরী তারা। তো তখন মনে হয় আমি তো দেখি আমি আমার মতো, আমি তো কারোর সাথে মিল খুঁজে পাই না। ডেফিনেটলি তুমি তোমার মতো, সবাই সবার মতো, কিন্তু থাকে না যে কিছু কিছু জিনিস একটু সিমিলার হয়, কিছু মিলে যায়, এবং আমার কাছে তাই লাগে। যেহেতু তুমি আমার সামনে আছো, আমি দেখছি, তো আমার কাছে এরকমটা লাগে যে এক একজনের এক একটা পার্ট তোমার সাথে আছে, পেয়েছো তুমি। আচ্ছা, তো সিনেমাতে যেহেতু কাজ করছো, সামনে সিনেমা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে, তো এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা আসলে তোমার কাছে কেমন, মানে কাজ করার অনুকূলে কিংবা সবকিছু মিলে কেমন দেখছো? একদমই কাজ করার অনুকূলে আছে। বিগত কয়েকটা বছর টানা প্রত্যেকটা সিনেমা খুবই ভালো গিয়েছে, সুপারহিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে। তো আর আমাদের বাংলাদেশের মানুষরা হলমুখী হয়েছে, তাদের জন্য বেসিক্যালি সিনেমা হিট হচ্ছে। তারা তো দেখতে যায় বলেই দর্শকরা আমাদের সাথে আছে, এবং প্রচুর ভালো ভালো গল্প আসছে, কন্টেন্ট বানানো হচ্ছে। তো আমার কাছে সবকিছু মিলে আমি প্রচুর আশাবাদী। আবার একটা দিকে একটু আমার মানে আফসোস লাগে যে যেমন আমাদের দেশের আর্টিস্টরা বাইরের দেশে গিয়ে কাজ করছে, দ্যাটস ফাইন, আবার তাদের দেশের আর্টিস্টরা আমাদের দেশে এসে কাজ করছে, সেটাও ঠিক আছে। কিন্তু এটা যদি প্রত্যেকটা সিনেমায় পরপর পরপর বাইরের দেশের আর্টিস্ট নিয়ে কাজ করা হয়, নায়িকাদের নিয়ে, তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগে, কারণ আমাদের দেশে কি তাহলে নায়িকা নেই? ব্যাপারটা ওরকম মনে হয় আমার কাছে। এছাড়া সবকিছু একদম ঠিকঠাক, সবকিছু ওকে, রাইট ওয়েতেই যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, তার সাথে মন্দিরাকে আমরা কবে দেখতে পাচ্ছি? দর্শক ডিমান্ড। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, দেখা যাক, খুব শীঘ্রও হতে পারে, যে কোনো সময় হতে পারে। দর্শক আপনারা সবাই রেডি থাকবেন, মন্দিরের সাথে শাকিব খানকে আমরা যে সময় দেখতে পারি আর কি। আচ্ছা, এই যে ঈদ যেহেতু চলছে, ঈদ সেলিব্রেশন চলছে, এই সময়টাতে তো খানিকটা অবসর পাচ্ছ না, এই যে প্রমোশনের কাজ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছ, যদি বলি তোমার সবচেয়ে পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা, যদি একটুখানি সময় পাও রিফ্রেশমেন্টের জন্য? বাংলাদেশের মধ্যে হতে পারে, বাংলাদেশের বাইরে হতে পারে। বাংলাদেশের মধ্যে হলে কক্সবাজার।
কক্সবাজার, হুম। হুম। আর বাংলাদেশের বাইরে হলে থাইল্যান্ড, না যেখানে সমুদ্র আছে আর সমুদ্র কি। তোমার মানে সমুদ্র বাংলাদেশে গেলেও বা কক্সবাজার বিকজ হ্যাঁ। সমুদ্র, আর বাইরে কোথাও গেলেও যেখানে সমুদ্র আছে আমি ওখানে আমি কিন্তু যেতে জানি চাই। সমুদ্র তুমি অনেক পছন্দ করো, হুম। পাহাড়ের থেকে সমুদ্র তোমার বেশি পছন্দ। এনিওয়েজ অনেক কিছু জানলাম মন্দিরা তোমার থেকে, জানা তো শেষ নাই, আর অনেক কিছু জানবো সামনে যখন নতুন সিনেমার মুক্তি পাবে। আমাদের বেশ কিছু সেগমেন্টস রয়েছে মন্দিরা আমাদের তারার ঈদে। প্রথমটা হচ্ছে প্রথম সেগমেন্ট ট্রু ফলস। আমি তো কাজ করবো ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, যাবো। ওকে। ভিউয়ার্স এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট ট্রু অ্যান্ড ফলস এ, সাথেই থাকবেন। আচ্ছা, মন্দিরা শুটিং সেটে প্রায় ঘুমিয়ে পড়ে, ব্রেক থাকে, এটা ফলস। ট্রু আর ফলস? ট্রু আর ফলস। ওকে, মেকআপ ছাড়া মন্দিরা কখনো ক্যামেরার সামনে দাঁড়ায়নি। ফলস। আচ্ছা, মন্দিরা কাজল রেখা দেখার পরে যদি এই কথা বলে, ও মাই গড। ওকে, মন্দিরা অডিশনে রিজেক্ট হয়েছিল। ফলস। আচ্ছা, মন্দিরা শুটিং এ গিয়ে খুব এনজয় করে। ফলস। ওকে, মন্দিরা নিজের সিনেমা পুরোটা এক সময় বসে দেখে না, মানে তো পুরো সিনেমাটা তুমি একবার বসে দেখো না। ফলস। আচ্ছা, মন্দিরা নিজের অভিনীত সিনেমার পোস্টার ঘরে লাগিয়েছে। ফলস। ফলস। মন্দিরা একবার ভুল করে অন্য অভিনেত্রীর ডায়লগ দিয়ে ফেলেছিল। ফলস। ফলস। আচ্ছা, মন্দিরা খুব শান্ত স্বভাবের। ট্রু। ট্রু। মন্দিরা খুব জেদি। ট্রু। ট্রু। আচ্ছা, মন্দিরা শুটিং এ লেট করে আসে। ফলস। মন্দিরা গোপনে প্রেম করছে। ট্রু ফলস সব। ডিপ্লোম্যাটিক আনসার মন্দিরা, যে কোনো একটা বলো প্লিজ। ট্রু। ট্রু। আচ্ছা, মন্দিরা খুব ভোজন রসিক। ট্রু। ট্রু। আচ্ছা, এর মধ্যে দিয়ে ট্রু ফলস শেষ হয়ে গেল। মন্দিরা খুব স্ট্রেইট কাট এবং সে যে গোপনে প্রেম করছে স্বীকার করেছে কিন্তু দর্শক। হ্যাঁ, তো যদি কেউ তাকে মনে মনে ভালোবেসে থাকেন, পছন্দ করে থাকেন, ছেড়ে দেন না। 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 আচ্ছা, এরপরে চলে যাবো র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ারে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে, তুমি এক কথা উত্তর দেবে। মন্দিরা এত সুন্দরী কেন? ঈশ্বর বেশি ভালোবাসে, জন্য বেশি সুন্দর বানিয়ে দিয়েছে। ওকে, ব্যক্তিগত জীবনে পূর্ণতা এবং অপূর্ণতা কি তোমার? অপূর্ণতা কিছু নেই আসলে আমার। আর পূর্ণতা? পূর্ণতা সবই আছে। সবই আছে। ওকে, তোমার কাছে জীবন মানে কি? সুন্দরভাবে বেঁচে থাকা। সুন্দরভাবে বেঁচে থাকা। আচ্ছা, চিত্রনায়িকা না হলে পেশা হিসেবে কি বেছে নিই? একদমই যদি মিডিয়াতে আমি কাজ নাই করতাম তাহলে আই থিংক আমি ব্যারিস্টার হতাম। আচ্ছা, মডেলিং নাকি ফিল্ম, কোনটা তোমার কাছে বেশি ভালো লাগে? ফিল্ম। ফিল্ম। আচ্ছা, জীবনের সেরা সিনেমা, মানে তুমি এখন পর্যন্ত যত সিনেমা দেখেছো বাংলাদেশি সিনেমার মধ্যে কোন সিনেমাটা মনে হয়? মনপুরা। মনপুরা। আচ্ছা, স্বপ্নের চরিত্র যা এখনো করা হয়নি তুমি করতে চাও? অনেকগুলো আছে, একটা শুনি আমরা। দেবদাস, চোখের দেবদাস, বালি। চোখের বালি। ওয়াও, খুব সুন্দর সুন্দর সিনেমার নাম বলেছো তুমি। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? বাংলা খাবার, ডাল ভাত, ডাল আলু ভাত। সিদ্ধ, ভাত মাছ, খাও? মাংস। আমি খাই না, খুব কম জিনিস আছে। ওকে। আচ্ছা, ফিট তো অনেকে আছে যে না ভাত খায় না, ঠিক আছে। এর জন্য জীবনের প্রথম সিনেমা কোনটি ছিল যেটা আসলে তুমি সিনেমা হলে গিয়ে দেখেছো? একদম প্রথম হুম। বাংলা সিনেমা আমি প্রথম মনপুরাই দেখেছি। মনপুরায় প্রথম হ্যাঁ, দেখেছো। আর আচ্ছা। এমনি তো অন্য দেশের অনেক সিনেমাই দেখা হয়েছে ছোটবেলা আচ্ছা, থেকে। তুমি আসলে এই ইন্ডাস্ট্রিতে কাকে অনুকরণ কিংবা অনুসরণ করো? ওভাবে অনুকরণ বা অনুসরণ করি না, হুম। আমি আমার নিজের সত্তাকে খুব ভালোবাসি। কিন্তু তুমি যদি বলো কাকে খুব পছন্দ করো, আমি জয়া হাসানকে অনেক পছন্দ করি। সে যেভাবে তার এত বছর ধরে এখনো পর্যন্ত সেভাবে যে আছে, আমার এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা নায়িকার তাকে এইভাবে দেখে শেখা উচিত। একদম একদম। তো তোমার জীবনের প্রথম প্রেম পেয়েছিলাম না, প্রেম নিবেদন করেছিল কত বছর বয়সে? অনেক ছোট। কত বছর বয়স ছিল তখন? ওটা ক্লাস 3 তে থাকতো মনে হয়। 3 তে থাকতে তোমাকে প্রপোজ করেছিল? হ্যাঁ, এখন কি জাতা না ব্যাপারটা, মানে বলতেও লজ্জা লাগে Actually, আমার। ওই সময় তো বুঝার কথা না, তারপরে ওকে ঠিক মানে আছে। আমি তো বুঝতাম না যে দিয়েছে সে তো তোমার থেকে বড় ছিল। হ্যাঁ, বেশ বড় ছিল। আচ্ছা, তোমার ক্যারিয়ারে জীবনের প্রথম পারিশ্রমিক কত টাকা ছিল এবং সেই টাকা দিয়ে কি করেছো? ক্যারিয়ারে প্রথম সেনাছে থেকে বেরোয় নাটক করেছিলাম। হ্যাঁ, এটা টেলিফিল্ম ছিল, 20,000 মনে হয়। 20,000 টাকা কি করেছিল তুমি টাকা দিয়ে? শপিং করে উড়িয়ে ফেলেছিলাম। উড়ে ফেলেছো। আচ্ছা, ওকে। মিষ্টি না বিরিয়ানি? মিষ্টি। আচ্ছা, মিষ্টি। ওকে, তোমার জীবনের ক্রাশ কে? জানোই তো, আরফিন শুভ। হ্যাঁ। আচ্ছা, কেউ যখন বলে তুমি সুন্দর,
ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে তোমাকে, তখন তোমার রেসপন্স কেমন হয়, তুমি কি বলে উত্তর দাও ওই সময়টাতে? থ্যাংক ইউ। আচ্ছা, কখনো কি গোপনে নিজের নাম গুগল করেছো? তাই? গোপনে গোপনে না, ওকে, এমনিতেই নিজের ফোনে গুগল করেছি। হ্যাঁ তারপর নিচে দেখেছি মানুষ আমাকে নিয়ে গিয়ে কি গুগল করে, ওখানে আবার সার্চে আসলে মানে আমার নামটা দিলে আবার নিচে আসে যে মানুষ আমাকে নিয়ে কি কি সার্চ করে। কি কি পেয়েছো এখন পর্যন্ত, কি কি সার্চ মানে করে? অনেক জাতা রকমের যাতা রকমের জিনিস বলা যাবে না, না বলা যাবে না এরকম কিছু নেই, বাট আচ্ছা। মানে মানুষ এত কিউরিওসিটি, আমার হাইট কত, আমার ব্যাংক ব্যালেন্স কত, ওকে, আমার বয়ফ্রেন্ড জামের নাম কি, আর এরকম এরকম অনেক কিছু আসলে আমি দেখে মানে হাসি এসেছিল। ওকে। ভালোবাসা, ভরসা, বিজয়, এই যে চমৎকার তিনটা ওয়ার্ড যদি তোমার মাথায় আসে, কার নামটি আসলে সবার আগে মনে হবে? কি কি? ভালোবাসা, ভরসা, বিজয়, হুম, এই তিনটা ওয়ার্ড যখন তোমার মাথায় আসে তখন তোমার কার নামটি মনে আসবে? মা বাবা। মা বাবা। ওকে। মন্দিরে এই মুহূর্তে আমাদের যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সেলিব্রিটিজ আছে, তারা আসলে যদি সেই জায়গাটাতে না থাকতো তাহলে আসলে কোন প্রফেশনে তাদের সাথে যেত। বেশি না, আমি 4-5টা সেলিব্রিটির নাম বলবো, তুমি একটু বলবে। শুরুতেই বলতে চাই মন্দিরা চক্রবর্তী। এই যে আমি মিডিয়াতে না আসলাম ব্যারিস্টার হতাম। ব্যারিস্টার, ওকে। আরিফিন শুভ। প্রফেসর। আই থট তুমি বলবা মডেল। না, প্রফেসর, ওরকম একটা প্রফেসর, তুমি চিন্তা করো তুমি স্টুডেন্ট ইউনিভার্সিটি, ওয়াও, এভরিডে সকালে গিয়ে তাকে দেখছো, সবাই তো সব স্টুডেন্ট তাকে দেখো স্যারের দিকে। পড়াশোনা কি মনোযোগ কিচ্ছু দিয়ে হবে না, পড়াশোনা হবে হবে তখন ভালো ভালো হয়। হবে। ওকে। অপু বিশ্বাস। পলিটিশিয়ান। আচ্ছা, শাকিব খান। নায়ক ছাড়া আমি সেকেন্ড অপশন দেখছি এটাই না, ওনার সাথে যায়। রূপটা এত বেশি মানে আমি জানি না কি হতে পারতো। ওকে, পূজা চেরি। কি হতে পারতো বলো? ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, হাউসওয়াইফ, এন্টারপ্রেনার, কত কিছু আছে। হাউসওয়াইফ। হাউসওয়াইফ ইজ ইট আ প্রফেশন? না, কারণ ওর অনেক ইন্টারভিউতে আমি দেখেছি ও বিয়ে নিয়ে একটু বেশ এক্সাইটেড থাকে। আচ্ছা, তো আমার মনে ওকে। হয় লাস্ট অফ অল, লাস্ট একজনের কথা বলছি, বুবলির কথা। বুবলি যদি নায়িকা না হতো তোমার কি মনে হয় যে অ্যাকচুয়ালি ওনার সাথে কোন প্রফেশনটা যেত? ডক্টর হতে পারতো, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারতো। পারতো, ওকে। উপস্থাপিকা। উনি তো নিউজ কাস্টে ছিলেনই আগে। ওকে, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এই সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের একদম লাস্ট সেগমেন্টে, খুবই অ্যাট্রাকটিভ সেগমেন্ট, সেটা হচ্ছে লিপ রিডিং গেম। তোমাকে আমরা একটা হেডফোন দিব, করছি আমি যা বলবো সে তোমাকে বলতে হবে। আমরা 5টা কোশ্চেন করব তোমাকে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বন্ধুরা, এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের লিপ রিডিং গেমে। দেখি আসলে তুমি কতখানি আসলে আন্দাজ করে বলতে পারো। একদম পারবো না। ওকে, যতটুকু পারো, যতটুকু। ওকে, আমার কোনো সমস্যা নেই, না পারলে নাই। দেখি 5-এ অ্যাকচুয়ালি 5-এ দ্যাট মিন্স হচ্ছে আমরা 5টা কোশ্চেন করবো আমি এই মুহূর্তে তোমাকে। দেখি তুমি আসলে কয়টা কোশ্চেন আনসার করতে পারো। হেডফোনটা একটু পরে নিতে হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা। টাপুর টুপুর। টাপুর টাপুর টুপুর। টাপুর টুপুর। ইয়েস, টাপুর। গোবর গণেশ। গোবর গণেশ। গোবর গণেশ। বুঝো না? গোবর গণেশ। গোবরটা ছিল, আমি বুঝতে পারছি না ফার্স্ট কিছু একটা বলো। গোবর। ইয়েস। গণেশ। ইয়েস। চ্যাং দোলা। হ্যাঁ, চ্যাং চ্যাং দোলা। গুলা। চ্যাং গুলা। ওকে, বাত করে। পুতুল নাচ। পুতুল নাচ। পুতুল মো পুতুল ও গড। গুবলেট। গুবলেট। ওকে। নীল চক্র।
নীল চ্যাং, নীল 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 চক্র নীল চক্র নীল চক্র ওকে পারছে না। তারপর উরু 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 ফুল, উরু 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 বাতাস, উরু 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 এটা কি নদী? উরু উরু বাতাস মানে উরু উরু কেমনে বুঝাবো আমি পারবো না। ওকে মন্দিরা 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 চক্রবর্তী মন্দিরা প্রতীক্ষা, মন্দিরা আচ্ছা ঠিক আছে ওকে বলছে মন্দিরা চক্রবর্তী তার আগেরটা বলছে নীল চক্র তার আগেরটা বলছে গুবলেট আর জানি কি ছিল আর এরকম করে করলাম না এটা হচ্ছে উরু 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 এটা উরু কি ছিল? উরু উরু আর ওটা কিছু চ্যাং, আর কি চ্যাং বলছিল ওটা? চ্যাং দোলা বন্ধুরা এর মধ্য দিয়ে আমাদের সবগুলো সেগমেন্ট শেষ হয়ে গেছে এবং ভীষণ মজা লেগেছে আমার খুব ভালো লেগেছে তোমার সাথে আসলে আড্ডা দিতে যেয়ে তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকের আয়োজনে একটু ছোট্ট করে জানতে চাই সামনে তোমার থেকে তোমার দর্শকরা কি কি কাজ পাচ্ছে এবং কি কি কাজের সাথে যুক্ত হচ্ছে এবং ওটিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা একটু জানতে চাই ছোট্ট করে সামনে আমার সিনেমা নিয়ে কাজ আছে, সিনেমা নিয়েই থাকতে চাই এবং চাই যে প্রত্যেক বছর আমার সিনেমায় আসুক, ঈদে আসলে তো আরো ভালো, স্পেশালি ঈদে এক্স্যাক্টলি। আর ওটিটি নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা এখন অবধি নেই, কিছুক্ষণ আগেও বলেছি। তো আমি চাই যে আমাকে দর্শকরা বড় পর্দাতেই বড় পদ্ধতি দেখুক এবং আমরা ঠিক এমনটাই চাই মন্দিরের ঠিক আমাদের ভালোবাসার মন্দিরে অম্লান থাকুক সবসময় তার এত সুন্দর সুন্দর কাজ দিয়ে এন্ড নিউজ মন্দিরা তোমার জন্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে চমৎকার একটা গিফট রয়েছে থ্যাংক ইউ সো মাচ মন্দিরা তোমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে ফ্যান ফলোয়ার তোমাকে দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো স্পেশালি নীল চক্র নিয়ে ওকে সো অলরেডি তো নীলচক্র প্রত্যেকটা হলে হলে চলছে। আমি জানি ঈদে সবাই টুকটাক ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যে সময় বের করে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই বাংলা সিনেমা দেখতে যাবেন, প্রত্যেকটা সিনেমাই উপভোগ করবেন, তার পাশাপাশি আমার নীলচক্র অবশ্যই দেখবেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ মন্দিরা তোমাকেও ঈদ মুবারক আবারও অনেক অনেক ভালো থেকো এবং বাংলা টিভিতে আসবার জন্য তারার ঈদে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নীল চক্রের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো থ্যাংক ইউ বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামকে ইনভাইট করার জন্য। এবং আমি সবসময় চাই মন্দিরার যেরকম প্রত্যেকটা সিনেমা নিয়ে আমি কথা বলি নেক্সট প্রজেক্ট নেক্সট সিনেমা নিয়ে ঠিক আমি এভাবেই কথা বললাম সুপার এক্সাইটেড ভিউয়ার চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদের আজকের আয়োজন ছিল পর্যন্তই এতক্ষণ যারা যুক্ত ছিলেন আশা করছি কিছুটা হলো আপনাদের ঈদ সেলিব্রেশনে আমরা বাড়তি মাত্রা যুক্ত করতে পেরেছি তো আজকে আমাদের আয়োজনে আমাদের সাথে এই ঈদের বাড়তি মাত্রা যুক্ত করতে মন্দিরে আমাদের সাথে উপস্থিত ছিলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে যে যেখানে থাকবেন অবশ্যই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুন্দরভাবে সেইভাবে ঈদ সেলিব্রেট করবেন আজকের মতো কথা হবে।